আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বায়োলজি লাইভ ক্লাস টুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কাইন্ডলি একটু দ্রুত জয়েন করে নাও। আর যারা চলে আসছো তারা আমাকে একটু জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা আর বোর্ডের লেখা দেখা যায় কিনা। সবাই একটু দ্রুত চলে আসো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। যারা ইতোমধ্যে চলে আসছো তারা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো আর আমাকে একটু ইনশিওর করো আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। এইচএসসি 26 ফ্রি সাইকেলের আজকে আমাদের বায়োলজি সেকেন্ড ক্লাস। সো সবাই একটু দ্রুত জয়েন করে নাও। আমরা 1 মিনিটের মধ্যেই শুরু করব। সবাই একটু আমাকে এনশিওর করো আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কি না। সবাই একটু জানাও সাউন্ড ঠিক মতো শুনতে পাও কি না। ওকে, ইতিমধ্যে অনেকে চলে আসছো। আমরা আমাদের এই ফ্রি সাইকেলে ফিল্ড সায়েন্স কর্তৃক আয়োজিত ফ্রি সাইকেলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং আইসিটি ক্লাস পাচ্ছ। প্রতিদিন 2টা করে ক্লাস থাকতেছে। সো সবাই ক্লাসগুলো করবা এবং ক্লাস নোটটা ফিল্ড সায়েন্স গ্রুপে সাবমিট করবা। আর প্রতি সপ্তাহে সেরা নোট যে করবে তার জন্য তো পুরস্কার থাকতেছেই। সো সবাই ক্লাসগুলো একটু করবা আর নোটটা ফিল্ড সায়েন্স গ্রুপে সাবমিট করবা। আর আজকে বায়োলজি সেকেন্ড ক্লাস, যারা গত ক্লাসে ছিলা এবং যারা গত ক্লাসে ছিল না সবার জন্য আমি 5 মিনিটের মধ্যে গত ক্লাসে যা পড়াইছি একটু সামারি করে আজকের ক্লাসটা শুরু করব। সো কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়ে গেছো একটু আমাকে কমেন্টে জানাও। আমরা গত ক্লাসে শুরু করছিলাম বোটানি চ্যাপ্টার 1, কোষ এবং এর গঠন। এই অধ্যায়টা আমরা শুরু করছিলাম। একটা মাত্র ক্লাস গেছে আমাদের, এর মধ্যে রেগুলার ক্লাস ছিল সোমবার, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আমরা ওই ক্লাসটা নিতে পারি নাই। কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল আর বিভিন্ন জায়গায় পানিবন্দী বা এখনও অনেক জায়গায় উপকূলের মধ্যে পানিবন্দী আছে মানুষজন। সবাই এদের জন্য দোয়া করবা, আমরা সবাই এদের জন্য দোয়া করব। এবং যারা এখন অনেক জায়গায় এখনও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে, ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন অবস্থায় আছে, কিন্তু অনেক জায়গায় ইলেকট্রিসিটি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সো আজকে বুধবার আমাদের বায়োলজি থার্ড ক্লাস, মানে সেকেন্ড ক্লাসটা নেওয়া হয় নাই। সো আজকেরটাই আমরা সেকেন্ড ক্লাস হিসেবে গণ্য করতেছি। কে কোন জায়গা থেকে আছে একটু কমেন্টে জানাও। আমরা গত ক্লাসে যা পড়ছিলাম এরপর থেকে আমরা আজকে শুরু করব। ওয়ালাইকুম আসসালাম নুসরাত সুলতানা সোমাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এর মধ্যে তোমাদের কলেজের আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। সো কলেজ আবেদনের ক্ষেত্রে, কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে বা কোনো হেল্প লাগলে কি করবা, অপশনাল কোনটা নিবা বা কোন কোন কলেজ তোমার দিলে তোমার জন্য সুবিধা হবে, যে কোনো যদি হেল্প লাগে আমাদেরকে জানাবা বা আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা যেভাবে পারি, যেটুক পারি আমরা হেল্প করার চেষ্টা করব। বা আমার নাম্বারে আমি কোন কলেজ দিলে আমার জন্য সুবিধা হবে বা কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে বা অপশনাল কোনটা নিবা, সেই বিষয়গুলোর যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা নিজেরা যেটুকু জানি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই যারা আসছো তারা খাতা কলম নিয়ে বসে যাও। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও যারা ক্লাসটা করতে ইচ্ছুক, বা ক্লাসটা যেহেতু ফ্রি ক্লাস সবার জন্যই উপকারে আসবে। ওকে, বোটানি চ্যাপ্টার 1 কোষ এবং এর গঠনের মধ্যে আমরা গত ক্লাসে কোষের আবিষ্কার এবং কোষের প্রকারভেদগুলো নিয়ে এবং আমরা চ্যাপ্টার ম্যাপটা দেখছিলাম। এই অধ্যায়ে আমরা কি কি টপিক পাচ্ছি, যারা ক্লাস করছে আমাকে বলো তো কোষের আবিষ্কারককে। গত ক্লাস আমরা পড়াইছি কোষের আবিষ্কারককে বা প্রথম কোষটা কে পর্যবেক্ষণ করেন। ওকে, যাদের মনে আছে মনে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। আমরা গত ক্লাসে কোষের আবিষ্কারক নিয়ে কথা বলছিলাম। 1665 সালে রবার্ট হুক প্রথম কোষটা পর্যবেক্ষণ করেন। রবার্ট হুক যে কোষটা পর্যবেক্ষণ করছিল সেটা আসলে ছিল মৃত কোষ। মানে আমরা বলছিলাম রবার্ট হুক কোষ প্রাচীর মেনলি দেখতে পায়। রবার্ট হুক যে কোষটা দেখছিল সেটা ছিল কোষ প্রাচীর। ওকে, তারপর আমরা জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন। এরপরে মানবদেহের সবচেয়ে বড় কোষ কী, ছোট কোষ কী, এগুলো নিয়ে আলোচনা করছি। আর আজকে থেকে আমাদের মেনলি আজকেও এত ডিটেলস পড়া নাই, আজকের পর থেকে বা এরপরের ক্লাস থেকে আমরা ডিটেলস পড়াশোনার দিকে যাব। আচ্ছা, আমরা প্রথমে একটা কোষের প্রকারভেদ পড়ছিলাম, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ। আমি লেখা শুরু করি, তোমরা যারা গত ক্লাস করছো করো নাই
লেখা যদি বোঝা না যায় আমাকে একটু জানাও। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। লাল কালার কি দেখা যায়? দেখা না গেলে জানাও। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। আমরা কোষের প্রকারভেদ পড়ছি, আজকে আমরা ডিটেলসে পড়ব কোষের প্রকারভেদগুলো। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। প্রথমত একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। একটা হচ্ছে দেহকোষ, আমরা পার্থক্য আকারে পড়বো, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এখানে হচ্ছে পার্থক্যের বিষয়। দেহকোষ, জনন কোষ। আচ্ছা, যারা গত ক্লাস করছো, করো নাই, সবার জন্য একটা কোয়েশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো। সেটা হচ্ছে মানবদেহের লম্বা কোষ কোনটা বা মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? দেখি কে পারো অ্যান্সার, কমেন্টে জানাও তো। মানবদেহের দীর্ঘতম কোষ। আচ্ছা, পার্থক্যের বিষয়ের মধ্যে আমরা দেহকোষ এবং জনন কোষের বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই সংজ্ঞা। দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে, দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে সেটাকে বলা হচ্ছে দেহকোষ। বা জনন কোষটা কি? তাহলে জননে যে কোষ অংশগ্রহণ করে সেটাকে জনন কোষ বলবো? হ্যাঁ, বলা যায়, কিন্তু আমরা আরেকটু সুন্দরভাবে জনন কোষের সংজ্ঞাটা দিব। জননাঙ্গের দেহকোষ প্রজননের সময় বিশেষভাবে রূপান্তরিত হয়ে জননাঙ্গের দেহকোষ প্রজননের সময় বিশেষভাবে রূপান্তরিত হয়ে জননে সক্ষম যে কোষ তৈরি করে। জনন কোষ বা জার্ম সেল বা গ্যামেটিক সেল, এটা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, জননাঙ্গের দেহকোষ বা জননাঙ্গের দেহকোষ আবার কেন আসছে? জননাঙ্গের দেহকোষ, তাহলে এখানের মধ্যে দেখো জনন কোষটা সবার মধ্যে নাই। জনন কোষটা সবার মধ্যে, মনে করো আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার মধ্যে কি আমি জনন কোষ পাবো? তার মধ্যে কি পাবো? তোমাদের কি মনে হয় বলো তো? আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার মধ্যে জননাঙ্গ থাকলেও এখন কিন্তু জননকোষ তৈরি হয় নাই। তো জননকোষটা কখন তৈরি হবে? একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর জননকোষটা তৈরি হবে। তাহলে আমরা সেটাই বললাম, জননাঙ্গের দেহকোষ, তার কিন্তু জননাঙ্গ বিদ্যমান। এই জননাঙ্গের যে দেহকোষটা, জননাঙ্গের দেহকোষ প্রজননের সময় বিশেষভাবে রূপান্তরিত হয়ে জননে সক্ষম যে কোষ তৈরি করে সেটাকে বলা হচ্ছে জনন কোষ। আশা করি সবাই বুঝছো। তাহলে জনন কোষের সংজ্ঞা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। জনন কোষ বা জার্ম সেল বা গ্যামেটিক সেল। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে বা আমাদের দেহের সমস্ত কোষই হচ্ছে দেহকোষ। আমাদের দেহের সমস্ত কোষ কি? দেহকোষ। আর একটা জননাঙ্গের যে দেহকোষ সেটা একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পর সেটা প্রজননে সক্ষম যে কোষটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে জনন কোষ। আশা করি দেহকোষ এবং জনন কোষের সংজ্ঞাটা সবাই বুঝছো। আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল মানবদেহের দীর্ঘতম কোষ, দেখি কে অ্যান্সার করতে পারছো। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে আছে হচ্ছে উম্মে কুলসুম, পূর্ণিমা ভৌমিক। আমাদের বায়োলজি নোট আগে কিছুটা আপনাদের সাথে ভিন্ন আমি কি নোট পোস্ট করব?
হ্যাঁ পোস্ট করো, ক্লাস করার পর তুমি নিজে মডিফাই করতে পারো, সমস্যা নাই, কিন্তু ক্লাস নোটটা গ্রুপে সাবমিট করিও। কি এখন কি দেখতে অসুবিধা হচ্ছে? সমস্যা না, আর একটু সামনে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা অ্যান্সার হচ্ছে উম্মে কুলসুম 1.37 মিটার, ভেরি গুড। একজনই অ্যান্সার করতে পারছো, বাকিরা কি মনোযোগ দিবা না ক্লাসে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে আমি আর একটু ক্লোজ করলাম। সবাই অ্যান্সার করার চেষ্টা করো, পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে। তুমি যদি রেসপন্স করো ক্লাসে তাহলে পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা জানলাম, এখন কোষ বিভাজনটা খেয়াল করো, কোথায় কোন ধরনের কোষ বিভাজন হয়। এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। কোষ বিভাজন কেন হবে? দেহকোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন, আর জনন কোষের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন হবে? মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন হবে। এরপর আসে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। লেখা না বুঝলে বলিও, ক্রোমোজোম সংখ্যা। তাহলে দেহকোষ মাইটোসিস কোষ বিভাজনের পর, মাইটোসিস কোষ বিভাজন মানে আমরা জানি যেখানে একটা থেকে দুইটা কোষ হবে। মাইটোসিসের পর আমরা দ্বিতীয় অধ্যায়ও ডিটেলসে পড়বো, তারপরে তোমরা জেনে আসছো মাইটোসিসের পর মাইটোসিস কোষ বিভাজন একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। এবং কোষগুলো কেমন হয়? মাদার সেল আর ডটার সেল, বা মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যাটা কেমন হবে? ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড বা এন। ডিপ্লয়েড হ্যাপ্লয়েডগুলো এইগুলো নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে আরও ডিটেলসে আলোচনা করব। মিওসিস মানে তো জানো, মিওসিস একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়। আর এটা আমরা জানি উন্নত শ্রেণীর ক্ষেত্রে জনন মাতৃকোষের মধ্যে মিওসিসটা সংগঠিত হয়। বা জনন মাতৃকোষ আর জনন কোষ কনফিউজড হয়ে যায় না? সমস্যা না, একটু ধৈর্য ধরো, আমরা প্রতিটা টপিকই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে সংজ্ঞা, কোষ বিভাজন এবং ক্রোমোজোম সংখ্যা নিয়ে আমরা জানলাম। এরপরে যদি আমরা বলি আরেকটা এমনিতে পয়েন্ট বাড়ানোর জন্য দিতে পারো, সেটা হচ্ছে মিলন। দেহকোষের কি মিলন ঘটে? দেহকোষের মিলন ঘটে না। আমরা জানি জনন কোষ হচ্ছে, জনন কোষের মধ্যে যে শুক্রাণু এবং ডিম্বাণুগুলো মিলিত হয়ে জাইগোট গঠন করে। তাহলে আমরা একটা পয়েন্ট বাড়াইতে পারি মিলন দিয়ে, এইটাতে ঘটে না, ওইটাতে ঘটে। এরপরে 5 নাম্বারে হচ্ছে উদাহরণ। মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, অনুচক্রিকা, হাবিজাবি ইত্যাদি কোষ ইত্যাদি। আর এখানের মধ্যে মিওসিস বা জনন কোষের মধ্যে আমরা কি পাচ্ছি? শুক্রাণু, উন্নত প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু, ডিম্বাণু, বা উন্নতদের ক্ষেত্রে আমরা কী পাবো? স্পোর। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা জার্ম সেল বা গ্যামেটিক সেল। প্রথমত আমরা সংজ্ঞা দিয়ে যদি বলি, দেহকোষ, দেহ গঠনে যে কোষটা অংশগ্রহণ করতেছে বা আমাদের দেহের সমস্ত কোষই হচ্ছে দেহকোষ। তাহলে প্রথম পয়েন্ট, দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে সেই কোষকে বলা হয় দেহকোষ বা সোমাটিক সেল। আর জনন কোষটা কি? জননাঙ্গের দেহকোষ। তাহলে জনন অঙ্গ সেটাও কিন্তু দেহকোষ, তার মধ্যে প্রথম অবস্থায় থাকবে দেহকোষ। তাহলে জননাঙ্গের দেহকোষ সমূহ বা জননাঙ্গের দেহকোষ প্রজননের সময়, একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর প্রজননের সময় বিশেষভাবে রূপান্তরিত হয়ে জননে সক্ষম যে কোষ তৈরি করবে তাকে বলা হচ্ছে জনন কোষ। 2 নম্বর পয়েন্ট, কোষ বিভাজন। দেহকোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দেহকোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর জনন কোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিসকে আমরা জানি সমীকরণিক কোষ বিভাজন বলা হয়,
মিওসিসকে কী বলা হয় দেখি তোমরা বলো তো। এটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। ঠিক সেম বা একই ধরনের একটা নাম বা ইংলিশ টার্ম এটার জন্য একটা ছিল, মিওসিসের জন্য একটা ছিল। মিওসিসকে কী বলা হয়? মিওসিসকে কী বলা হয় দেখি কে পারো? এটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। আর এটাকে কী বলা হয় মিওসিসকে? আর ক্রোমোজোম সংখ্যা দেখো, তাহলে দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যেহেতু মাইটোসিস কোষ বিভাজন করতেছে, এখানের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হবে ডিপ্লয়েড। আর জনন কোষের মধ্যে যেহেতু মিওসিস কোষ বিভাজন করতেছে, এখানে ক্রোমোজোম সংখ্যা হবে হ্যাপ্লয়েড। আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করো, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে বা একটা মাতৃকোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? এটা দেহকোষের মিলন ঘটে না, আর এটাতে জনন কোষের মিলন ঘটে বা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করবে। আর উদাহরণের মধ্যে দেখো মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ ইত্যাদির মধ্যে আমরা দেহকোষ বা এগুলো সবগুলো দেহকোষের উদাহরণ। আর জননকোষ, শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জননকোষের উদাহরণ। সবার লেখা শেষ কিনা জানাও। আর আমার কোয়েশ্চেনটা ছিল মিওসিসকে কী নামে ডাকা হয়, আর মিওসিসে একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? দেখি কার কার কে কে অ্যান্সার করতে পারছো। আর লেখা শেষ হলে একটু কমেন্টে লিখো ভাই লেখা শেষ। আমি নেক্সট টপিকে যাব। আবু তানিব বাপ্পা, ওয়ালাইকুম আসসালাম বাপ্পা ভাই। আচ্ছা, এরপরে অ্যান্সার করছে কে? প্রথম অ্যান্সার করছে আব্দুল খালেক, থ্যাংক ইউ। হ্রাসমূলক বিভাজন, পূর্ণিমা ভৌমিক হ্রাসমূলক বিভাজন, রিডাকশনাল সেল ডিভিশন, ভেরি গুড। উম্মে কুলসুম রিডাকশনাল সেল ডিভিশন বা হ্রাসমূলক কোষ বিভাজন। আর মিওসিস একটা কোষ থেকে প্রথম অ্যান্সার করছে উম্মে কুলসুম। মিওসিস একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? আর আমরা জানি মিওসিস একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়। এইটুক তো সবার আশা করি লেখা শেষ। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। এর পরেরটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর বা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। প্রকারগুলো আমরা গত ক্লাসে কয় প্রকার কী কী এই নামগুলো পড়ছি, কিন্তু আমরা ডিটেলস আজকে পড়ার জন্য তোমাদের পার্থক্য আকারে লিখে দিচ্ছি, সেটা তোমাদের অনুধাবনও আসতে পারে আর এমসিকিউর জন্যও দরকার। আচ্ছা, আমি এই দুইটা ডিম আঁকে আগে। এটা হচ্ছে ডিম এ, এটা হচ্ছে ডিম বি। ওকে, কবি এখানে ডিম যেটা দেখাইছে সেটা হচ্ছে একটা কোষ ধরে নাও, এটা একটা এ কোষ, এটা হচ্ছে বি কোষ। আমরা জানি কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। কোষের মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। আর নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি আচ্ছা, এখানে আমরা দুইটা কোষ দেখতে পাচ্ছি। একটা কোষের মধ্যে প্রধানত, বা আমরা যদি প্রধানত বলি তিনটে উপাদান আমরা পাই।
প্রধানত যদি 3টা উপাদানও বাদ দেয় একদম আমরা একটা কোষের মধ্যে 2টা উপাদান পাবো। মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস। কোষের মাঝখানে যেটা থাকতেছে, বা কারো ক্ষেত্রে মাঝখানে থাকে, কারো ক্ষেত্রে এক পাশে থাকে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য বললে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোষের মধ্যে আমরা মেইনলি 2টা উপাদান পাই, একটা হচ্ছে নিউক্লিয়াস, এরপর আমরা কি পাবো? সাইটোপ্লাজম। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। এছাড়াও আরেকটা উপাদান থাকে কোষের বাহিরের দিকে, একটা তার দেওয়াল। উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর, আর আমরা প্রাণী কোষের মধ্যে বলবো কোষ ঝিল্লি। কোষ প্রাচীর যেহেতু থাকে না, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর কোষ ঝিল্লি দুইটাই থাকবে। আচ্ছা, এখানে খেয়াল করো তো, আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি চিত্র এবং বি এর মধ্যে, সবাই তো আশা করি বুঝতে পারছো কোনটা নিউক্লিয়াস কোনটা সাইটোপ্লাজম, এটা আশা করি সবাই বুঝছো। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্রটা, আর এর বাইরে নীল কালারে যেটা দেখাইছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ভাই আমাকে বলো তো এখানে কোন কোষে চিত্র এবং বি এর মধ্যে কোনটার মধ্যে তুমি নিউক্লিয়াসকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, বা কোনটার নিউক্লিয়াসটা সুস্পষ্টভাবে গঠিত? দেখি, আমি তো চশমা দিয়ে দেখতেছি, তোমরা চশমা ছাড়া যারা দেখতেছো তারা কেমন দেখতে পাচ্ছ? আমি কি দেখতে পাচ্ছি একটু পরে বলতেছি। তোমরা এখানে নিউক্লিয়াসটা কোথায় সুস্পষ্টভাবে দেখতেছো, চিত্র এ নাকি চিত্র বি এর মধ্যে? দেখি আমার মতো যারা বেশি পাওয়ার দিয়ে দেখতেছো তারা একটু জানাও তো তোমরা কি কি দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, নিউক্লিয়াসটাকে যদি আমরা একটু আলাদা করে দেখাই, আচ্ছা এখানেই তো দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের কিছু আমরা উপাদান দেখি। নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্র, এটা অনেক জায়গায় উপাদান বলে আবার অনেক জায়গায় বলে না। নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র, এই অংশটা হচ্ছে নিউক্লিওলাস। সুতার মতো অংশ ক্রোমাটিন তন্তু, আর এখানে নিউক্লিয়াসের যে তরল পদার্থ সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, নিউক্লিয়াসের যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি 4টা বা 5টা যেটাই বলো, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্রকে অনেক জায়গায় উপাদান হিসেবে বলে অনেক জায়গায় বলে না। তাহলে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এগুলো আশা করি নিউক্লিয়াসের উপাদানগুলো তোমরা জানো, যেহেতু এর আগের ক্লাসেও এই টপিকটা ছিল। আমাকে বলো তো কোথায় সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে চিত্র এবং চিত্র বি এর মধ্যে? নিশ্চয়ই তোমরা আমার মতোই দেখতে পাচ্ছ, বেশি তো দেখার কথা না। তাহলে একটা হচ্ছে আমরা এখানে নিউক্লিয়াসটাকে সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি না, এটাকে আমরা বলতেছি প্রোক্যারিওটিক সেল। আর যে এটাকে আমরা বলবো চিত্র এ, সেটা হচ্ছে এই পাশে দেখা যাবে ইউক্যারিওটিক সেল। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আমরা যে চিত্র দেখাইছি এর মধ্যে আমি বি কে বলতেছি প্রোক্যারিওটিক সেল, এ কে বলতেছি ইউক্যারিওটিক সেল। তাহলে ঝামেলা হয়ে গেল না ভাই? প্রো মানে তো অনেক বেশি আপডেটেড, আপনি যেটা একটু উন্নত সেটাকে প্রো কেন বলতেছেন? সরি, যেটা একটু এখানের মধ্যে আছে, যেটা বেশি আপডেটেড বা যেখানের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত নাই, সেটাকে আপনি বলতেছেন প্রো। তাহলে একটু ঝামেলা না? প্রো মানে আপডেটেড, সেটা তো আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি, কারণ আমরা বলি আইফোন 13 প্রো, 14 প্রো, এখন তো মনে হয় 15 চলে আসছে না 16, কী আসছে তোমরা বলো তো? তাহলে প্রোক্যারিওটিক সেল, বায়োলজিতে প্রো মানে বোঝাই হচ্ছে আদি বা অপরিণত। তাহলে বায়োলজি অন্য কিছুর সাথে কিন্তু মানতেছে না। অন্যান্য জায়গায় প্রো মানে বোঝায় অনেক বেশি আপডেটেড, উন্নত, কিন্তু বায়োলজি বলতেছে তোমাকে প্রো মানে হচ্ছে আদি বা অনুন্নত, আদি। ক্যারিয়ন থেকে আসছে ক্যারিওটিক, ক্যারিয়ন মানে বোঝায় হচ্ছে নিউক্লিয়াস। আর ইও মানে কি? ইও মানে হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক, প্রকৃত। আর ক্যারিওটিক আসছে ক্যারিয়ন থেকে, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস।
তাহলে আমরা এখানে দুইটা কোষ দেখতে পাচ্ছি। একটাতে আমরা দেখতে পাচ্ছি আদিকেন্দ্রিক নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে তোমার প্রকৃত বা সুকেন্দ্রিক নিউক্লিয়াস। তাহলে একটা হচ্ছে আদিকেন্দ্রিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন আমরা এইখান থেকে পার্থক্য করব। তাহলে নিউক্লিয়ার আবরণী এখানে সুগঠিত, নিউক্লিয়ার রন্ধ্র এখানে সুগঠিত, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম সব কিছুই চিত্র এতে আমরা সুগঠিত বা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এর পাশের চিত্রের মধ্যে আমরা কোনো কিছুকেই সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, সুস্পষ্টভাবে আমরা কোনো কিছুকেই দেখতে পাচ্ছি না। এরপরে যখন আমরা সাইটোপ্লাজমে যাব, এখানে এরপরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এখানে যখন আমরা যাচ্ছি বা সাইটোপ্লাজমে যখন যাব, সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে আমরা এইখানের মধ্যে শুধুমাত্র একটা অঙ্গাণুই দেখতে পাবো, আর এখানের মধ্যে প্রায় সব অঙ্গাণু উপস্থিত থাকবে। আমাকে বলো তো প্রোক্যারিওটিক সেলে কোন সাইটোপ্লাজমে অঙ্গাণুটা উপস্থিত থাকে? প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোন সাইটোপ্লাজমে অঙ্গাণুটা উপস্থিত থাকে জানাও তো আমাকে। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে ভাগ করব, তারপর হচ্ছে তোমার অঙ্গাণু। আমি লিখে দিচ্ছি, পার্থক্য আকারে লিখে দিচ্ছি। দেখি তোমরা কি মনে, কোন অঙ্গাণুটা উপস্থিত থাকে দেখি, কে পারো? কিরে কেউ নাই কেন? শাফিন শাহরাজ হাসান, ওয়ালাইকুম আসসালাম শাফিন ভাই। চিত্র এক, শাফিন ভাই যেহেতু বলছে চিত্র একই হবে। কিরে কেউ অ্যান্সার করতেছো না কেন? আমাকে বলো, চিত্র বি এর মধ্যে মানে প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটা মাত্র অঙ্গাণুই উপস্থিত থাকে, একটা মাত্র সাইটোপ্লাজমে অঙ্গাণুই উপস্থিত থাকে, সেটা কোন অঙ্গাণু? দেখি কে অ্যান্সার করতে পারে। আচ্ছা এখানের মধ্যে দেখো, তাহলে এখানে আমরা ক্রোমাটিনটা একসময় ক্রোমোজোমে পরিণত হচ্ছে, আর এখানে সব কিছু অস্পষ্ট। আচ্ছা আমরা পার্থক্যের মধ্যে যাই, পার্থক্যের মধ্যে আমরা আরও ডিটেলসে সব কিছু লিখে দিচ্ছি। চিত্র দেখে আশা করি তোমরা কম্পেয়ার করতে পারবা প্রোক্যারিওটিক কেন বলতেছি, ইউক্যারিওটিক কেন বলতেছি। প্রো মানে হচ্ছে একটা আদি, আর ইউ যেটা সেটা মানে হচ্ছে প্রকৃত। একটা হচ্ছে আদি কেন্দ্রিক আর একটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক। আমি পার্থক্য আকারে লিখে দিই, কোয়েশ্চেনের অ্যান্সার করো। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা উপস্থিত থাকে। ক্লু দিব? ক্লু যদি দিই তাহলে ওই অঙ্গাণুকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। মানে এর চেয়ে সহজ করে তার বলা যায় না, সার্বজনীন অঙ্গাণু বলা হয় এটাকে। আচ্ছা তাহলে আমরা সবাই একটু বক্স করে নাও, পার্থক্যের বিষয় আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ এবং প্রকৃত কোষের আমরা পার্থক্য করব, সবাই একটু বক্সটা করে নাও। আমরা 8-10টা পয়েন্ট সব কিছু ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। সো প্রথমে আমরা নিউক্লিয়াস দিয়ে একটা পার্থক্য করতে পারি। একটু আগে আমরা চিত্র দেখাইছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আদিকোষের মধ্যে আমরা নিউক্লিয়াসটাকে কি কেমন দেখছিলাম? সুগঠিত ছিল না, সুগঠিত নয় বা আদি প্রকৃতির, আদি প্রকৃতির। তাহলে আদি কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসটা একটু আগেই দেখছি, সেটা ছিল আদি প্রকৃতির বা সুগঠিত নয়। আর প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা কেমন ছিল? সুগঠিত।
কেন আমরা সুগঠিত বলতেছি? এখানে নিউক্লিয়াসের যে উপাদান, নিউক্লিয়ার আবরণী, তারপর নিউক্লিওলাস, তারপর ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম সব কিছু স্পষ্টভাবে ছিল, সেই জন্য আমরা এটা বলতেছি সুগঠিত, আর এটা সুগঠিত নয়। আচ্ছা, আদি কোষের মধ্যে ডিএনএটা কেমন থাকবে? আদি কোষের মধ্যে ডিএনএ থাকে বৃত্তাকার, আর প্রকৃত কোষের মধ্যে ডিএনএটা কেমন থাকে? ডিএনএটা থাকে হচ্ছে সূত্রাকার। আমরা পড়ে আসছি ডিএনএ কি? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডেড চেইন। সূত্রক দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডেড চেইন, সেটাকে বলা হচ্ছে ডিএনএ। আর আদি কোষের মধ্যে ডিএনএটা কেমন থাকে? বৃত্তাকার। বৃত্তাকার ডিএনএকে কী নামে পড়ে আসছো বলো তো? তোমরা তো ফুল সিলেবাস পড়ে আসছো, যারা 26 তারা ত্রয়োদশ অধ্যায় বায়োলজি চতুর্দশ অধ্যায়গুলো পড়ে আসছো। তাহলে বৃত্তাকার ডিএনএকে কী বলে? তাহলে দেখো এখানে ডিএনএটা কেমন থাকবে? এখানে থাকবে বৃত্তাকার, আর ওইখানে থাকবে হচ্ছে সূত্রাকার। 3 নাম্বার পয়েন্ট, হিস্টোন প্রোটিন। ডিএনএর সাথে একটা অংশ যুক্ত হয়ে ক্রোমোজোম যখন হবে, ক্রোমোজোম হওয়ার আগে এখানে হিস্টোন প্রোটিনের একটা কাহিনী আছে। আমরা হিস্টোন প্রোটিন কী করে সেটা দেখব। হিস্টোন প্রোটিন, তাহলে হিস্টোন প্রোটিনটা কোথায় থাকবে? হিস্টোন প্রোটিন কোথায় থাকে বলো? হিস্টোন প্রোটিন কোথায় থাকবে? বলতে পারবা হিস্টোন প্রোটিন কোথায় থাকবে, কোথায় থাকবে না? এখানে থাকে, এখানে থাকে না। আচ্ছা ভাই, এখন খেয়াল করো হিস্টোন প্রোটিনের কাজ কি আসলে? এই যে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনটা যুক্ত হবে, ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন, ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনটা যুক্ত হয়ে গঠন করে নিউক্লিওসোম। কি গঠন করবে? নিউক্লিওসোম। নিউক্লিওসোম, এই নিউক্লিওসোমটা ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলে নিউক্লিওসোম গঠন করবে। এই নিউক্লিওসোমটা পেঁচাই যাবে। নিউক্লিওসোমটা পেঁচিয়ে কি গঠন করবে? ক্রোমাটিন গঠন করবে। ক্রোমাটিন, তাহলে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলিয়ে গঠন করছে নিউক্লিওসোম। নিউক্লিওসোমটা পেঁচিয়ে গঠন করছে ক্রোমাটিন। এইখান থেকে তোমাদের পরিচিত শব্দ আসতেছে। ক্রোমাটিনটা আরও বেশি পেঁচিয়ে বা আরও বেশি ফোল্ডিং হয়ে, আরও বেশি পেঁচিয়ে এটা গঠন করবে ক্রোমাটিড। আর ক্রোমাটিডটা আরও বেশি পেঁচিয়ে বা আরও বেশি ফোল্ডিং হয়ে একসময় গঠন করবে তোমার ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম গঠনের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমোজোম গঠনের জন্য আমার হিস্টোন প্রোটিনের দরকার, হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএর সাথে এই হিস্টোন প্রোটিনটা মিলে গঠন করতেছে নিউক্লিওসোম, এটা পেঁচিয়ে গঠন করতেছে ক্রোমাটিন, এটা ক্রোমাটিনটা আরও বেশি পেঁচিয়ে গঠন করতেছে ক্রোমাটিড, আর ক্রোমাটিড থেকে একসময় গঠন করতেছে ক্রোমোজোম। কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যে আমরা কী পাই? এই যে, তাহলে এটা ক্রোমাটিড বাহু, ক্রোমাটিড বাহু, আমরা একজোড়া ক্রোমাটিড বাহু পাই ক্রোমোজোমের মধ্যে। তাহলে ক্রোমোজোম গঠন করার জন্য হিস্টোন প্রোটিনের দরকার ছিল। হিস্টোন প্রোটিনের H1, H2A, HTB এইগুলা অনেকগুলো টাইপ আছে, আপাতত তোমাদের লাগবে না। তাহলে এখানে আমরা 3 নাম্বার পয়েন্ট পড়লাম, হিস্টোন প্রোটিন আদি কোষের মধ্যে থাকে না, প্রকৃত কোষের মধ্যে থাকে। আমার কোয়েশ্চেন কী ছিল? হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আদি কোষের মধ্যে আমরা যে বৃত্তাকার ডিএনএ, ওইটাকে আমরা কী নামে ডাকি? দেখি কে কে অ্যান্সার করতে পারছো। ভেরি গুড। প্লাজমিড, পূর্ণিমা ভৌমিক অনেকগুলো অ্যান্সার করছে। পূর্ণিমাই তো, হ্যাঁ পূর্ণিমা ভৌমিক অনেকগুলো অ্যান্সার করছে। ভেরি গুড। প্লাজমিড ডিএনএ বা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন বৃত্তাকার ডিএনএকে আমরা বলি প্লাজমিড ডিএনএ। সবাই লিখতেছো? সবাই লিখলে আমাকে বলো কি বলবা। যা পড়াইছি এর মধ্যে থেকে কিছুই তো পড়াই না এখনও। আগের ক্লাস যারা করছো তারা বলো। দেহের একটা সাধারণ কোষের আকার কত? দেহের একটা সাধারণ কোষের আকার দেখি কার মনে আছে। দেহের একটা সাধারণ কোষের আকার
নিউক্লিয় বস্তু নিউক্লিয় বস্তু নিউক্লিওয়েড, আর এখানে হচ্ছে ক্রোমোজোম। তাহলে আদি কোষের মধ্যে নিউক্লিয় বস্তু থাকবে হচ্ছে নিউক্লিওয়েড, আর ওইখানে হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিওয়েড মানে কি? অয়েড মানে হচ্ছে মতো, নিউক্লিয়াসের মতো। তাহলে নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো বোঝায়। অয়েড মানে হচ্ছে মতো, বা নিউক্লিওয়েডকে আমরা আরও কি বলতে পারি? নিউক্লিওয়েডটা কি, কারো আইডিয়া আছে নিউক্লিওয়েড কি? 5 নাম্বার পয়েন্ট আসো। অঙ্গাণু। নিউক্লিয়েড নিয়ে আমরা বলতেছি অঙ্গাণু। অঙ্গাণুর মধ্যে দেখো, তাহলে আমরা একটু আগে বলছি আদিকোষের মধ্যে শুধুমাত্র একটা সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে। তাহলে সেটা কি? রাইবোজোম বা রাইবোজোম। আর এখানের মধ্যে প্রায় সব অঙ্গাণু উপস্থিত থাকবে, প্রায় সব অঙ্গাণু। তোমাদেরকে বলে দেওয়ার পরও বলতে পারলা না? রাইবোজোম সার্বজনীন অঙ্গাণু বলছি, সার্বজনীন অঙ্গাণু মানে সবারই থাকবে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে রাইবোজোমটা কেমন। রাইবোজোম এদের ক্ষেত্রে হচ্ছে 70S। এবার যোগ বিয়োগ শিখবো আমরা। এখানে আমরা দেখবো 80S। তাহলে এটা কি 50 + 60S + 40S। এখন আমরা এখানে যোগ বিয়োগই ভুলে গেছি। 60S + 40S 80S, আর এখানে লিখতেছি 50S 30S 70S। তাহলে কি এক অবস্থা দেখো, বায়োলজি পড়তে গিয়ে মাথা উল্টাই গেল না? যোগ বিয়োগই ভুল করতেছি। একটাকে লিখতেছি কি 50S 30S মিলে 70S, আর একটা লিখতেছি 80S। ওকে, আচ্ছা, এরপর আমরা কী কী ভাগে বিভক্ত করতে পারি বা আলাদা করতে পারি বলো তো? কোষ বিভাজন। আমরা আরও কিছু পয়েন্ট যদি বলি, কোষ বিভাজন, তাহলে এখানে কোন ধরনের কোষ বিভাজন হবে? আদি কোষের মধ্যে আমরা জানি অ্যামাইটোসিস, আর এখানের মধ্যে কী হবে? মাইটোসিসও হবে, মিওসিসও হবে। মাইটোসিস ও মিওসিস। আমি পয়েন্টগুলো নিয়ে আবার আলাদা করে ব্যাখ্যা করতেছি। এরপর আসে হচ্ছে শ্বসন। আদি কোষের মধ্যে কোন ধরনের শ্বসন হবে? অবাধ শ্বসন বা অ্যানএরোবিক রেসপিরেশন। আর এটাতে কেমন হবে? সবাত বা এরোবিক রেসপিরেশন। সবাত শ্বসন, অবাধ শ্বসন, সবাত শ্বসন। এরপরে আমরা অপেরন, ইন্ট্রন্স, বইয়ের মধ্যে আরও কিছু পার্থক্য দেখবা। বই থেকে যদি আরও কয়েকটা লিখি। অপেরন এখানে থাকে, এখানে থাকে না। আমরা লাস্টের দিকে অপেরন এগুলো নিয়ে ডিটেলস পড়বো। অপেরন হচ্ছে আদিকোষে জিন কার্যের একক, বা আদিকোষে জিনের কাজের ইউনিটকে বলা হচ্ছে অপেরন। এগুলো লাস্টের পার্ট, আমরা বই পড়ার সময়ই পড়বো। এরপর আসে হচ্ছে জিনের গঠন। আচ্ছা, নিচে দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই। আচ্ছা, আমার কোয়েশ্চেন অ্যান্সার করছে কে? ভেরি গুড, 10 মাইক্রোমিটার। আর কেউ করতে পারে নাই? ও, আব্দুল খালেক 10 মাইক্রোমিটার, ভেরি গুড। আচ্ছা, যারা ক্লাসে আসো তারা কাইন্ডলি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, নিচে মনে হয় দেখা যায় না অপেরন। আচ্ছা, আমি আর বেশি পয়েন্ট লিখবো না, আরেকটা পয়েন্ট লিখতেছি, আরেকটা মনে হয় দেখা যাবে।
ইন্ট্রন্স নেই, এখানে হচ্ছে আছে। সবাই একটু দ্রুত লেখা শেষ করো, আমি পয়েন্টগুলো নিয়ে একটু সংক্ষেপে আবার আমি একটু ডিটেলস আলোচনা করি। সবাই একটু দ্রুত লিখে নাও। সবার লেখা শেষ? লেখা শেষ হলে একটু জানো। আচ্ছা, প্রথমে নিউক্লিয়াস সুগঠিত নয়, আদি প্রকৃতি সুগঠিত, এইটা দিয়ে তোমরা 4-5টা পার্থক্য করতে পারো। নিউক্লিয়ার আবরণী সুগঠিত নয়, সেন্ট্রোমিয়ার এই সেই সুগঠিত নয়, নিউক্লিওপ্লাজম সুগঠিত নয়, এটা দিয়ে 4-5টা পয়েন্ট করতে পারো। এরপরে দেখো ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তাকার বা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন বৃত্তাকার ডিএনএকে আমরা কী বলি? প্লাজমিড ডিএনএ। তাহলে এদের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। আর আমরা জানি স্বাভাবিক ডিএনএ, প্রকৃত কোষের মধ্যে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে সূত্রাকার ডিএনএ। সূত্রাকার ডিএনএ। হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন কোথায় থাকবে? হিস্টোন প্রোটিনটা আমরা দেখতেছি প্রকৃত কোষের মধ্যে উপস্থিত থাকবে, আদি কোষের মধ্যে উপস্থিত থাকবে না। আচ্ছা, এরপরেরটা দেখো নিউক্লিয় বস্তু, নিউক্লিওয়েড বা এখানে ডিএনএ। এখানে সোজা কথা হচ্ছে ডিএনএ মুক্তভাবে ছড়ানো থাকে, ডিএনএ মুক্তভাবে ছড়ানো থাকে। একটা কোষের যে আমরা মনে করো, আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি, আমরা একটু আগে থেকে দেখাচ্ছি, কোষের মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াস। কোষের মাঝখানে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু একসময় গিয়ে কিসে পরিণত হচ্ছে দেখো? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিড, ক্রোমাটিড থেকে ক্রোমোজোম। আমরা আরও যদি আগে যাই, এটা কোত্থেকে আসছে? ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলে নিউক্লিওসোম গঠন করছে, সেটা আরও বেশি পেঁচিয়ে ক্রোমাটিন, ক্রোমাটিন থেকে ক্রোমাটিড, ক্রোমাটিড থেকে ক্রোমোজোম। তাহলে একটা যখন এটা ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন বাইন্ড করতেছে বা ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন পেঁচাই, যখন নিউক্লিওসোম বা এইখান একদম লাস্টে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলে একসময় ক্রোমোজোম গঠন করতেছে। আর আমরা এইখানে দেখতে পাচ্ছি ক্রোমোজোম পাচ্ছে, আদি প্রকৃত কোষের মধ্যে ক্রোমোজোম, তাহলে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন সব কিছু যুক্ত হয়ে একসময় ক্রোমোজোম গঠন হচ্ছে। আর একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো হিস্টোন প্রোটিন থাকতেছে না। এর আগের পয়েন্ট আমরা পড়ছি কোনো হিস্টোন প্রোটিন, ও আদি কোষের মধ্যে কি লিখছি? থাকে না। দেখো হাই রে, কি উল্টাপাল্টা। প্রকৃত কোষের মধ্যে থাকে, উল্টা, এটা একটু ঠিক করে নাও। তোমরা এটা জানাবা না আদি কোষের মধ্যে কোথায় হিস্টোন প্রোটিন থাকবে, কোথায় হিস্টোন প্রোটিন থাকবে না। হিস্টোন প্রোটিন কোথায় থাকবে, কোথায় থাকবে না। দেখো আমরা এখানে ব্যাখ্যার মধ্যে কিন্তু ঠিকই দেখাইছি, হিস্টোন প্রোটিন কি ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনটা মিলে একসময় ক্রোমোজোম গঠন করতেছে। তাহলে প্রকৃত কোষের মধ্যে এটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে নিউক্লিওসোম, নিউক্লিওসোমটা পেঁচিয়ে সেখান থেকে ক্রোমাটিন, ক্রোমাটিনটা পেঁচিয়ে ক্রোমাটিড, সেখান থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম গঠন করতেছে। আর যেখানে কোনো হিস্টোন প্রোটিন থাকতেছে না, হিস্টোন প্রোটিন থাকে না, সেখানের মধ্যে শুধুমাত্র ডিএনএটাই থাকবে, ডিএনএটা থাকবে। ওই ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে মুক্তভাবে ছড়ানো থাকবে। ডিএনএটা হিস্টোন প্রোটিন ছাড়াই, ডিএনএটা হিস্টোন প্রোটিন ছাড়াই এখানে মুক্তভাবে ছড়ানো থাকবে। ওইটা দেখতে নিউক্লিয়াসটা পূর্ণাঙ্গ হচ্ছে না, বা নিউক্লিয়াসের মধ্যে আমরা এখানে যা দেখতেছি এটা পূর্ণাঙ্গভাবে হবে না, পূর্ণাঙ্গভাবে হচ্ছে না, যেটাকে বলতেছে নিউক্লিওয়েড বা নিউক্লিওয়েড, যেটা হচ্ছে মতো, নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতোও থাকবে, কিন্তু সরাসরি আমি সেটাকে নিউক্লিয়াস বলতে পারতেছি না, যেটা আদি কোষের ক্ষেত্রে। আপাতত এইটুকুই জেনে রাখো। তাহলে নিউক্লিয় বস্তু এখানে হচ্ছে নিউক্লিওয়েড, আর এখানে আমরা ক্রোমোজোম পাচ্ছি। এটা একটু কারেকশন করে নাও। হায় রে, বৈষদ দোষ। দেখো এখানে আমি এতক্ষণ পর্যন্ত পড়াচ্ছি, এখানে থাকে না। হিস্টোন প্রোটিন ব্যাখ্যাতে আবার বলতেছি, তাহলে খেয়াল করো, হিস্টোন প্রোটিন এখানে আদি কোষের মধ্যে থাকবে না, প্রকৃত কোষের মধ্যে থাকবে। এইটা আশা করি সবাই লিখছো। ক্রোমাটিড থেকে আরও পেছে ক্রোমোজোম হবে, বা ডিএনএর অর্গানিফিকেশন যেটা। এরপরে অঙ্গাণুর মধ্যে দেখো, অঙ্গাণুর মধ্যে একটা হচ্ছে রাইবোজোম থাকবে শুধুমাত্র, এখানে প্রায় সব অঙ্গাণু উপস্থিত থাকবে।
এরপরে রাইবোজোম 70S 80S। এখন এখানে আসো ভাই 70S 80S এটা কেন, বা 70Sটা কি আর এখানে 80S-এর এসটা কি, এস কি? এস এটা প্রায় সবাই জানো, সেটা হচ্ছে একটা বিজ্ঞানীর নামের ইয়া থেকে আসছে, বেথবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এটা আমরা রাইবোজোম যখন পড়বো তখন আরও ডিটেলস পড়বো, এস কেন আসছে, বা 10^13 সেকেন্ড 1 × 10^13 ঘোরানোর পর যখন 80 বার ঘোরানোর পর যে ক্রোমোজোমটা পৃথক হচ্ছে সেটাকে বলতেছে 80S। আর 10^13 সেকেন্ডে 70 বার ঘোরানোর পর যার ক্রোমোজোম পৃথক হচ্ছে সেটাকে বলা হচ্ছে 70S। এটা আরও ডিটেলস ব্যাখ্যা আমরা এর পরবর্তী যখন রাইবোজোমটা পড়বো তখন বলবো। এখানে মনে করো একটা 50S একটা 30S, 50S 30S, আর এটাতে 60S 40S। এটাকে বলা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, এটাকে বলা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট। লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, স্মল রাইবোজোমাল সাব ইউনিট। তাহলে একটা রাইবোজোমের দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা বড় অংশ একটা ছোট অংশ। বড়টাকে বলা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, ছোটোটাকে বলা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট। এটার অনেক ব্যাখ্যা আছে, বা সেন্ট্রিফিউগাল মেশিনে কী হয় আমরা রাইবোজোমে আরও ডিটেলস পড়বো। এমনিতে একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা একটা রাইবোজোম, আমার এই মার্কারটা একটা রাইবোজোম। এই রাইবোজোমের দুইটা পার্ট, একটা দেখো হচ্ছে বড় পার্ট আর একটা হচ্ছে ছোটো পার্ট, বা এটাকে আমি বলতেছি লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, এটাকে বলতেছি স্মল রাইবোজোমাল সাব ইউনিট। মনে করো টোটাল আমার এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার তো জীবনও হবে না, এটা মনে করো 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার আমি পুরাটাকে বলতেছি, পুরাটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। কিন্তু আমি আলাদা করে যদি হিসাব করি, আমি মনে করো এটা পাচ্ছি 7 সেন্টি, এইটা মনে করো 10 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এইভাবে যদি আমি দেখি টোটাল আমি এখান থেকে 15 সেন্টিমিটার পাই। এটা মনে করো 10 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আমি যদি এইভাবে মেজার করি তাহলে এটা আমি 15 সেন্টিমিটার পাচ্ছি, 15 সেন্টিমিটার পাচ্ছি। কিন্তু আমি যখন মার্কারের ক্লিপটা এখানে দিচ্ছি আমার এটা হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমার হওয়া দরকার ছিল কত? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার হওয়া দরকার ছিল। এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, দুইটা মিলে কত হওয়া দরকার ছিল? 15 সেন্টিমিটার। কিন্তু আমি যখন ক্লিপটা এখানে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এবং স্মল রাইবোজোমাল সাব ইউনিটের একটা অংশ আমি হারাই ফেলতেছি। এখানে একটা অংশ একটার সাথে যখন কানেক্ট হচ্ছে আমি টোটাল 15 সেন্টিমিটার কিন্তু পাচ্ছি না। এটাই মানে এখান থেকে ফিলিংসটা মনে রাখো, একটা বড় অংশ একটা ছোট অংশ, এটা মিলে আমার এটা যুগের মতো হবে না। 50S এবং 30S মিলে 80S হওয়ার কথা ছিল, কিন্তু একটার সাথে যখন একটা বাইন্ড করতেছে বা একটার সাথে একটা সংযুক্ত হচ্ছে পরিমাণটা কমে যায়। এখানে 70S আমরা পাই, এখানে হওয়ার কথা ছিল 60S এবং 40S মিলে 80S, কিন্তু এখানে আমরা পাচ্ছি কত? 80S। আমরা রাইবোজোমের মধ্যে ডিটেলস পড়বো কেন এটা হচ্ছে, বা এটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টটা কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও জানবো। এখন এখানে আসো কোষ বিভাজন। কোষ বিভাজন যেটা আদি কোষের মধ্যে আমরা জানি বাইনারি ফিশন বা অ্যামাইটোসিস, যেখানে অ্যামাইটোসিস, অ্যাবসেন্স অফ মাইটোসিস। অ্যামাইটোসিসের মধ্যে কী হবে? একটা কোষ থেকে টিকে দুইটা কোষ হবে, কিন্তু জটিল কোনো মাধ্যমিক পর্যায় ছাড়া। মাইটোসিস এবং অ্যামাইটোসিসের পার্থক্যটা কই? অ্যামাইটোসিসের মধ্যে একটা কোষ থেকে দুইটা হবে, মাইটোসিসের মধ্যে একটা থেকে দুইটা হবে। তাহলে ডিফারেন্সটা কই? ডিফারেন্সটা হচ্ছে মাইটোসিসের মধ্যে তোমার জটিল মাধ্যমিক পর্যায়ে অতিক্রম করতে হয়। জটিল মাধ্যমিক পর্যায়ে কি? মাইটোসিসের মধ্যে দেখবা ক্যারিওকাইনেসিস হতে হবে, সাইটোকাইনেসিস হতে হবে। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার অনেকগুলো ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অনেকগুলো ধাপ অতিক্রম করার পর একটা কোষ থেকে দুইটা হয়। কিন্তু অ্যামাইটোসিসের মধ্যে একটা কোষ থেকে দুইটা হবে, কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে নাই। তাহলে এই অ্যামাইটোসিসটা কাদের মধ্যে দেখা যাবে? আদি কোষের মধ্যে দেখা যাবে। আর মাইটোসিস এবং মিওসিস এইটা কাদের মধ্যে দেখা যাবে? প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের মধ্যে দেখা যাবে। শ্বসনটা খেয়াল করো। এরপরে শ্বসন আমরা বলতেছি আদি কোষ যেটা, তাদের মধ্যে অবাধ শ্বসন বা অ্যানএরোবিক, যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তাহলে এদের মধ্যে দেখা যাবে অবাধ শ্বসন বা অ্যানএরোবিক রেসপিরেশন। আর প্রকৃত কোষ যেটা, তাদের মধ্যে দেখা যাবে সবাধ শ্বসন। 9 10 তোমরা চতুর্থ অধ্যায় জীবনী শক্তিতে পড়ে আসছো অবাধ শ্বসন, সবাধ শ্বসন। অপেরণ, জিন কাজের একক। জিন কার্যের এককটা, আদি কোষের জিন কাজের একককে বলা হয় অপেরণ, বা জিনের অংশের মধ্যে গেলে আমরা অপেরণ নিয়ে আরও ডিটেলস জানবো। বা অপেরণ হচ্ছে মেডিকেল ভর্তি কোচিং, সেটাও তোমরা জানো। সোহেল স্যারের পরিচালনায় মেডিকেল ভর্তি কোচিং, সেটার নামও কিন্তু অপেরণ। আচ্ছা, তাহলে অপেরণ এখানে থাকে, এখানের মধ্যে অপেরণটা থাকে না। এরপর আসা হচ্ছে জিনের গঠন। জিনের গঠন ইন্ট্রন্স, আর একটা ইন্ট্রন্স এখানে নেই, এখানে হচ্ছে আছে। ইন্ট্রন্সটা কি?
ইন্ট্রন্সটা হচ্ছে আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরির প্রক্রিয়া, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের মধ্যে বা আমাদের যে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন, এখানের মধ্যে এই ডিএনএর কিছু অংশকে কোড করা যাবে বা কিছু অংশকে, এই যে এখানে আরএনএর কিছু অংশকে কোড করা যাবে, কিছু অংশকে কোড করা যাবে না। তাহলে যেটা যাবে না সেটা হচ্ছে ইন্ট্রন্স। এই পয়েন্টগুলো সবাই লিখতে পারছো কিনা একটু জানাও, লিখে শেষ হলে একটু কমেন্টে জানাও। সবার লিখে শেষ হলে একটু জানাও। আমাদের এরপর আরেকটা টপিক আছে, হ্যাঁ অপেরণ। অপেরণ হচ্ছে আদিকোষে জিন কাজের একক। আদিকোষের মধ্যে আমরা এখানে আদিকোষ এবং প্রকৃতি জিন কাজের একক, জিনের গঠনের মধ্যে আমরা জিন কি সেটা জানো? বংশগতি অংশের মধ্যে গেলে আমরা ডিটেলস পড়বো, অপেরণ কি, তারপর হচ্ছে ইন্ট্রন্স কি, এগুলো এখানে যদি আলোচনা করতে চাই এগুলো নিয়ে অনেক টপিক আছে, মানে এগুলো নিয়ে অনেক কিছুই জানতে হবে। আর আপাতত এইটুকু মনে রাখো, অপেরণট হচ্ছে যে আদিকোষে জিন কার্যের একক বা জিনের কাজের একক হচ্ছে অপেরণ। আর অপেরণটা এখানে থাকবে না প্রকৃত কোষের মধ্যে। আশা করি এইটুকু সবার লেখা শেষ। আমরা এরপরের টপিকে যাই। আচ্ছা, এইখানে যদি কিছু নাও বুঝতে পারো এরপরে কমেন্ট, আমি অনেক কমেন্ট চেক করতে পারতেছি না, আলাদা করে ক্লাস শেষ হলে আমি সবগুলো কমেন্ট চেক করবো। আর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই এড হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে, তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা জানাতে পারবা। আর আমি কমেন্টগুলো ক্লাসের পরে চেক করবো, এখানে অনেকগুলো কমেন্ট আসলে চেক করতে পারতেছি না। সো আমি এইখানে তোমরা কমেন্ট করে রাখো, আমি পরে কমেন্ট চেক করে অ্যান্সার দিয়ে দিও। আচ্ছা, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট পার্থক্য জানতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। প্রাণী কোষ আজকে সবগুলো পার্থক্য আকারেই পড়াচ্ছি, বা এখানে পার্থক্যের মধ্যেই মোটামুটি বৈশিষ্ট্যগুলো চলে আসবে, প্লাস এমসিকিউর জন্য যা যা লাগবে এখান থেকে আমরা পাবো। প্রথম দিকে একটু টপিকগুলো আমি এখানে কয়েকটা টপিক পড়াইও নাই বলতে কোষ কোত্থেকে আসছে, কোষ সৃষ্টির হাইপোথেসিস, এগুলো তোমরা একটু রিডিং পড়লেই বুঝতে পারবা। এখান থেকে খুব কোয়েশ্চেন আসেই না বলতে গেলে, এমসিকিউতে যদি আসে সেটা আমরা এমসিকিউ পরীক্ষা নেওয়ার সময় বা জুম ক্লাস নেওয়ার সময় সেটা বলে দিব। আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যের মধ্যে আসো। সবাই সুন্দর মতো নোট করো, আর নোটটা ফিল্ড সায়েন্স গ্রুপে সাবমিট করবা। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। প্রথম পয়েন্ট, আমরা প্রথমেই সবাই জানি, এটা জন্মের পর থেকে মনে হয় উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য বললে আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কার থাকবে? সবাই জানো কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষের থাকে, আর এখানেও থাকে না, লিখে ফেলতেছি, দেখো উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই বয়সের কারণে এই ভুলগুলো হয়, কোথায় থাকে না সেটাই উল্টাপাল্টা করে ফেলতেছি। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না, কোষ প্রাচীর বা সেল ওয়াল। 2 নম্বর পয়েন্ট, সেন্ট্রোসোম কোথায় থাকবে? দেখি সেন্ট্রোসোমটা তোমরা বলো তো, সেন্ট্রোসোম কোথায় থাকবে?
কোষগহ্বর উদ্ভিদ কোষে বড় থাকবে আর প্রাণী কোষে সাধারণত থাকে না, আর থাকলেও সেটা ছোট থাকে না, থাকলেও ছোট। সেন্ট্রোসোম, সবাই অ্যান্সার করো, সেন্ট্রোসোম কার থাকবে কার থাকবে না? সঞ্চিত খাদ্য, স্টার্চ বা শ্বেতসার, স্টার্চের বাংলায় হচ্ছে শ্বেতসার, চর্বি ও গ্লাইকোজেন। আর প্রাণীকোষের সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন, কোজেন। আর কি পয়েন্ট পার্থক্য করা যায়? আচ্ছা, আরেকটা এত ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াস। প্রাণীকোষের মধ্যে অনেক বড় কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে, নিউক্লিয়াস এক পাশে অবস্থান করে, এক পাশে অবস্থান করে। আর প্রাণীকোষের মধ্যে নিউক্লিয়াসটা মাঝখানে অবস্থান করে। মাঝখানে অবস্থান করে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, সেন্ট্রোসোমটা দেখি কে কে অ্যান্সার করতে পারছো, কার থাকবে কার থাকবে না? প্রাণী কোষে থাকে, কি বলছে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, একজন বলতেছে প্রাণী কোষে থাকে, একজন বলতেছে উদ্ভিদ কোষে থাকে, সেন্ট্রোসোম। ওকে, তোমরা মারামারি করো, আমি অ্যান্সারটা লিখে ফেলি। সেন্ট্রোসোম থাকবে হচ্ছে তোমার প্রাণী কোষে, আর উদ্ভিদ কোষে সেটা সেন্ট্রোসোম থাকে না। এখন সেন্ট্রোসোমটা কি? সেন্ট্রোসোম কি 9-10 তো পড়ছো, 9-10 ছিল না সেন্ট্রোসোম? সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, দুইটা একত্রে মিলে সেন্ট্রোসোম গঠন করে, যেটা কোষ বিভাজনে সাহায্য করবে। কথা হচ্ছে ভাইয়া, এখন যদি উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম না থাকে, সাধারণত উন্নত উদ্ভিদের মধ্যে সেন্ট্রোসোম থাকে না, অনুন্নত কয়েকটার মধ্যে থাকে বা থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন সেন্ট্রোসোম যদি উদ্ভিদ কোষে নাই থাকে, তাহলে তারা কোষ বিভাজন কেমনে করবে? বলো, তোমরা বলো, কীভাবে কোষ বিভাজন করবে? তোমাদের কি মনে হয়? পার্থক্য আমরা 5টা দিছি, এখানে আরও তুমি দিতে পারো, প্লাজমোডেসমাটা, হাবি জাবি কোষ, তারপর ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এইটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না, ওই পয়েন্ট দিয়ে তুমি পার্থক্য করতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোষ প্রাচীর, কোষের বাইরের যে দেওয়াল, সেটা কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষের মধ্যে থাকে না। সেন্ট্রোসোম, যেটা কোষ বিভাজনে সাহায্য করবে, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা প্রাণী কোষের মধ্যে থাকবে, উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। এরপরে কোষ গহ্বর, বড় কোষ গহ্বর, উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষের মধ্যে থাকে না, আর যদি থাকে সেটা অনেক ছোট থাকে। এরপরে সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, এবং প্রাণী কোষের মধ্যে চর্বি এবং গ্লাইকোজেন। আর নিউক্লিয়াস প্রাণী কোষের মধ্যে একদম মাঝখান বরাবর থাকবে, কারণ এখানে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলে অনেক ছোট। আর উদ্ভিদ কোষের মধ্যে সেটা এক পাশে অবস্থান করে। এইটুকু আশা করি সবার লেখা শেষ। দেখি ক্লাস কতক্ষণ হইল। আচ্ছা, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আর 3 থেকে 4 মিনিট একটু সময় দাও। আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের একটা ফ্লো চার্ট দেখে বা আদর্শ উদ্ভিদ কোষের ইয়াটা দেখে শেষ। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাদের গ্রুপেও শেয়ার করে দাও, ফিল সায়েন্স গ্রুপ বা যে আমাদের গ্রুপগুলো তোমাদের নিজেদের গ্রুপদের ফ্রেন্ডদের গ্রুপদের মধ্যে, বা স্কুলের, এখন তো আর কলেজের রেজাল্ট তো দেয় না, স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো, যেহেতু ফ্রি ক্লাস, সবাই যাতে ক্লাসগুলো করার সুযোগ পায়। কারণ কি, প্রসার বলে না, প্রচার, তোমরা প্রচার করলেই তো প্রসার বাড়বে। সো সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দিবা,
ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, কারণ প্রতিদিন আমাদের 2 ঘন্টা করে ক্লাস থাকতেছে। এই ক্লাসগুলো নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপর, আমরা কতদিন কন্টিনিউ করব, আমরা এই ফ্রি কোর্সটা কতদিন কন্টিনিউ করব। ফ্রি কোর্সের কিন্তু অভাব নাই, এইখানে যাও ওইখানে যাও, ফ্রি কোর্সের অভাব নাই, ইউটিউবেও কন্টেন্টের অভাব নাই। কিন্তু এখানের মধ্যে আমরা তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, বা একটা আমরা তদারকির মধ্যে রাখবো। তোমাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করছি, এইখান থেকে আমরা দেখে তোমাদের পারফরমেন্স দেখে তোমাদের আলাদা গ্রুপ করে ওইখানে তোমাদের একেবারে আমাদের হ্যান্ড নোট থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করব। কিন্তু এটা নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপর। আমরা দিতে চাচ্ছি, তোমরা যদি না নাও তাহলে তো হয় না, বা আমরা দেওয়ার আগ্রহটাই তখন পাবো না। আচ্ছা, এখন আসা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ। এখান থেকে এমসিকিউ পাবা, সো এটা একটু লিখো, আদর্শ উদ্ভিদ কোষ। এটা একটু লিখো না, সবই তো লিখছো, এটাও লিখো, এটা শেষ। আদর্শ উদ্ভিদ কোষ, এখান থেকে পরীক্ষা এমসিকিউ আসবে। আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আমরা প্রধানত 2টা অংশ পাই, একটা হচ্ছে জড় বস্তু, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। তাহলে একটা হচ্ছে তোমার জড় বস্তু, আর একটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। একটা জড় বস্তু আর একটা কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। আচ্ছা, জড় বস্তুর মধ্যে আমরা কী পাই? এখানে জড় বস্তুর মধ্যে আছে হচ্ছে তোমার কোষ প্রাচীর, কোষ প্রাচীর, আর এখানে আছে কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তু, কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তুর মধ্যে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে কোষস্থ আমরা বলতেছি একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আমরা যেই অংশগুলো পাই, একটা হচ্ছে জড় বস্তু, আর একটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। এই জড় বস্তুকে আমরা আবার 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে জড় বস্তুর মধ্যে আমরা পাচ্ছি কোষ প্রাচীর, আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। এই কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে কী কী আছে? সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ আর নিঃসৃত পদার্থটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা এমসিকিউতে আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা বা তোমার প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা, কলেজের পরীক্ষা, এসএসসি পরীক্ষা সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। সঞ্চিত পদার্থের মধ্যে ভাইয়া কী আছে? প্রোকালি, প্রোকালি, প্রোকালি। তাহলে প্রো মানে কি? প্রোটিন, কাতে কার্বোহাইড্রেট মানে শর্করা, কার্বোহাইড্রেট, আর লিতে লিপিড। তাহলে একটা হচ্ছে প্রোকালি। সঞ্চিত পদার্থ হিসাবে পাচ্ছি কি আমরা? প্রোকালি। নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ কি? হাইপেন, হাইপেন, হাই দিয়ে কিছু না, এইচতে হচ্ছে হরমোন, হরমোন, পিগমেন্ট, এনজাইম, একটা হচ্ছে নেকটার। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটারটা কি? নেকটারটা দেখি, কেউ বলতে পারবে নেকটার কি? নেকটার শব্দ কোথায় শুনছো? শুনছো হচ্ছে এই যে ঘরের বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মধু বিক্রি করে, মধু বিক্রির সময় শব্দটা শুনছো। আচ্ছা, নেকটার হচ্ছে মধু এবং মোমের মিশ্রণ, এটাকে বলা হচ্ছে নেকটার। আচ্ছা, বর্জ্য পদার্থ এত ইম্পর্ট্যান্ট না, তারপর আমরা লিখতেছি এখানে রেজিন, টেনিন, অ্যালকালয়েড, গাম, লাটেক্স, তারপর উদায়ী তেল, এগুলা। আচ্ছা, এর আগে আমরা কোষস্থ সজীব উপাদানটা, কোষস্থ সজীব বস্তুটা একটু দেখি। কোষস্থ সজীব বস্তুর মধ্যে আমরা এখানে পাবো হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এরপরে আমরা এখানে পাবো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আমরা এখানে পাবো নিউক্লিয়াস,
তাহলে কোষস্থ সজীব বস্তুর মধ্যে আমরা দেখতেছি কোষ, ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে ভাই আমরা কি কি দেখব? সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখব সাইটোসল বা মাতৃকা, সাইটোসল বা মাতৃকা বা ধাত্র, আর এখানে আমরা দেখব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমাদের এরপরের টপিক শুরু হবে, এখান থেকেই খেলা শুরু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে দেখো এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা এখানে পাবো কিছু আবরণীযুক্ত মানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ, আমরা এখানে পাবো ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন। এখানে লিখতেছে এর আগে নিউক্লিয়াসের উপাদান তো একটু আগে আমরা বলে আসছি, সবাই একটু কমেন্টে জানাও নিউক্লিয়াসের মধ্যে আমরা কী কী উপাদান পাবো, নিউক্লিয়াসের উপাদান কি কি? লিখতে না পারলে খবর আছে, যারা লাইভে আছে সবাই কমেন্টে জানাও নিউক্লিয়াসের উপাদান কি কি, নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি পাবো। তাহলে দেখো সাইটোপ্লাজমের মধ্যে আমরা সাইটোসল বা মাতৃকা, এরপরে পাচ্ছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা কিছু পাচ্ছি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কিছু হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। নিচে দেখা যাবে, আশা করি দেখা যাবে। ঝিল্লিবিহীনের মধ্যে আমরা এখানে কি পাবো? প্রথম মামাই সেরা, এগুলো বিভিন্ন জায়গায় তোমরা ছন্দ কবিতা এগুলো পাবা, এগুলো আমার নিজের বানানো কিছু নয়, এগুলো আমি নিজে পড়ে আসছি, তোমরাও পড়বা, তোমাদেরকে পড়াচ্ছি তোমরাও পড়াবা, এগুলো বিভিন্ন বইয়ে পাবা, বাজারের বিভিন্ন বইয়ে। প্রথম মামাই সেরা, তাহলে প্রথম দিয়ে কি? প্রোটিওসোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপর আসো হচ্ছে তোমার এখানে উদ্ভিদ কোষ। আমি এখানে সাইটোপ্লাজম অঙ্গাণুতে এসে উদ্ভিদ কোষ, প্রাণীকোষ, আমি সবগুলো সাইটোপ্লাজম অঙ্গাণু ওভারঅল লিখতেছি। তোমাদের সহতে কিন্তু আমি এখানে লিখতেছি দেখো সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল, এখানে সেন্ট্রোসোমই লিখতেছি, সেন্ট্রোসোম। তাহলে ভাইয়া সেন্ট্রোসোম তো আপনি বলছেন উদ্ভিদ কোষে থাকে না, তাহলে এখানে ঝামেলা না, আমি এখানে আলাদা করে আর উদ্ভিদ কোষ, প্রাণীকোষ ইয়া করতেছি, সাইটোপ্লাজম অঙ্গাণু যা যা আছে সবই লিখে ফেলতেছি। আর এখানে হচ্ছে রাইবোসোম, রাইবোসোম। তোমরা কমেন্টে জানাও তো প্রকৃত কোষের মধ্যে রাইবোসোম কত এস, 70S নাকি 80S? একেবারে ভেঙে লিখবা। 80S হলে সেটা কত, 50S, 30S নাকি 40S, 60S কী হবে? বা প্রকৃত কোষের মধ্যে রাইবোসোমটা কত, 70 নাকি 80? আরেকটা এমসিকিউতে প্যাস লাগবে, সেটা হচ্ছে, আচ্ছা আগে তোমরা এটার অ্যান্সার দাও। আর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, তাহলে এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে আমরা কী কী পাবো? তাহলে ঝিল্লিবিহীনের মধ্যে কী কী লিখছে? প্রোটিওসোম, নিচে দেখা যায়, দেখা তো যায় না, ভেরি গুড, অ্যান্সার চলে আসছে, কোয়েশ্চেন করতে দেরি না, অ্যান্সার দিচ্ছে, এরকম ভালো হয়ে যাইতে হবে, এইরকম অ্যাক্টিভ স্টুডেন্ট থাকতে হবে। প্রথম অ্যান্সার দিছে কে? উম্মে কুলসুম, 80S, ভেরি গুড, 60S প্লাস 40S। কিরে বাকিরা অ্যান্সার দিবা না নাকি বাকিরা খেয়ে ফেলছো আমার সাথে সাথে, নাকি খাওয়া শেষ? আচ্ছা খেয়াল করো ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা কী কী লিখছি। লাইভে তো কমে গেলে কেমনে হবে? তোমরা ফ্রেন্ডদেরকে না বললে, শুধু একা একা ক্লাস করলে হয়? ফ্রেন্ডদেরকে জানাতে হবে না? সবাই ফ্রেন্ডদেরকে জানাও। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে প্রথম মামাই সেরা, প্রথম দিয়ে আমরা কী কী বললাম? প্রোটিওসোম, মতে হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোসোম, আরেকটা হচ্ছে রাইবোসোম। তোমাদের মনে আছে? মনে তো থাকার কথা নিশ্চয়ই। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিনটাকে এক হচ্ছে কী বলা হয়? কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এক হচ্ছে বলা হয় কোষ কঙ্কাল। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, গণিমামা একলাই প্ল্যান করো, অনেক কবিতা দিয়ে মনে রাখা যায়, আমরা এখানে যদি মুখস্থ বা আমরা এমনিতেই লিখি মাইটোকন্ড্রিয়া বা এগুলো ছাড়া যারা থাকবে তারা ঝিল্লিবদ্ধ। আবার আমরা যখন আলাদা আলাদা করে পড়বো কোনটাতে একটা মাত্র ঝিল্লি থাকে, কোনটাতে দ্বিস্তরী বা দুইটা ঝিল্লি, সেগুলোও পড়বো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
প্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিসোম। ও এখানে আবার রাইবোসোম লিখতেছি, দেখো বয়স না হলে এগুলো হয়। এখানে রাইবোসোম লেখার পর এখানে আবার রাইবোসোম যদি লিখি, লাইসোসোম। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি বা গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিসোম এবং লাইসোসোম, এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের মধ্যে আমরা এখানে পাচ্ছি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের উপাদান কি তোমরা লিখতে পারো নাই? আফসোস। নিউক্লিয়াসের উপাদানের মধ্যে আমরা কী কী বলছিলাম? নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়ার রন্ধ্র উপাদান হিসেবে অনেক জায়গায় লিখে, অনেক জায়গায় লিখে না, তোমাদের যেটা ইচ্ছে তোমরা রাখতে পারো। তারপর সাইটোপ্লাজমের মধ্যে দেখো মাতৃকা, সাইটোপ্লাজমের সাইটোসল বা মাতৃকা, সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে আমরা বললাম ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা মনে রাখতে পারি। প্রথম মামাই সেরা, প্রোটিওসোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিনটাকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। এরপরে সেন্ট্রোসোম আর একটা কি রাইবোসোম। এরপর এখানে খেয়াল করো কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে কী কী আছে? সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, একটা হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ লিখব? আচ্ছা একটু লিখে দিই। বই থেকে পাবা রেজিন, টেনিন, এইটা এত ইম্পর্ট্যান্ট না। রেজিন, টেনিন, গাম, লাটেক্স, অ্যালকালয়েড, উদায়ী তেল, জৈব অ্যাসিড, আর কি কি আছে? আর যা আছে একটু দেখে নিও। তাহলে এগুলো হচ্ছে বর্জ্য পদার্থের মধ্যে। সঞ্চিত আর নিশ্চিতটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সঞ্চিত পদার্থের মধ্যে বললাম প্রোকালি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড। নিঃসৃত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। নেকটার মানে কি? মধু এবং মোমের মিশ্রণকে বলা হয় নেকটার। বর্জ্য পদার্থের মধ্যে রেজিন, টেনিন, গাম, লাটেক্স, অ্যালকালয়েড, এ হাবি যাবে এগুলা, জৈব অ্যাসিড, খনিজ লবণ বা খনিজ অ্যাসিড, যা যা আছে এগুলো একটু দেখবা, এত ইম্পর্টেন্ট না এটা। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে এখান থেকে, এই চার্ট থেকে আমরা অধ্যায়টার মধ্যে বা সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো নিয়ে আমাদের নেক্সট। সাইটোপ্লাজম অঙ্গাণুতে যাওয়ার আগে আমরা এখান থেকে কোষ প্রাচীর, নেক্সট ক্লাসে আমাদের পড়া থাকবে কোষ প্রাচীর। আমরা শুরু করব কোষ প্রাচীর। কোষ প্রাচীর থেকে আমরা আস্তে আস্তে এখানে কোষের সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুর মধ্যে যাব। কোষ প্রাচীরের পরে কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম অঙ্গাণু, এগুলো শেষ করার পর বংশগতীয় বস্তুতে যাব। আরও অনেক দেরি, আরও অনেক সময়, মানে এই অধ্যায় শেষ করতে আমাদের অনেক সময় লাগবে। আর এর মধ্যে কি এর মধ্যে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আচ্ছা, আজকের ক্লাসে বোঝানোর আগে এমন কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা একটু কমেন্টে জানাও। কারো কোনো কোয়েশ্চেন বা বুঝতে পারো না, আমরা আজকে আর কিছু পড়াচ্ছি না, এইটুক সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এইটুক সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্টে বলো। উদ্ভিদ কোষে থাকে, আমি 1 ঘন্টা পরে কমেন্ট চেক করতে আসলাম। 50s, 30s, 70s, এটা কে বললো? পূর্ণিমা ভৌমিক। আমার কোয়েশ্চেন কী ছিল? আমার কোয়েশ্চেন ছিল প্রকৃত কোষের মধ্যে রাইবোসোম কত এস থাকে? তুমি 70s বলছো, নাকি অন্য কোয়েশ্চেনের অ্যান্সার দিলা? প্রকৃত কোষের মধ্যে আবার 2-1টা ব্যতিক্রম। প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড, এদের রাইবোসোমটা কত থাকে একটু বলো তো, বা এটা একটু দেখবা। এটা কিন্তু ব্যতিক্রম, 70s। কেন 70s থাকে সেটা আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব, কেন 70s থাকে। ওকে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা যারা নোট করছো তারা নোটটা কাইন্ডলি ফিল্ড সায়েন্স গ্রুপে পোস্ট করবা। বেস্ট নোটের জন্য তো পুরস্কার থাকতেছেই। আর আমাদের প্রতিদিনই 2টা করে ক্লাস থাকতেছে, সপ্তাহে প্রায় 7 দিনই ক্লাস। মেবি তোমাদের একটা নোটিশের মাধ্যমে সাইম ভাইয়ের একটা প্রবলেমের কারণে 2-3 দিন ক্লাস অফ থাকবে। এরপর থেকে আবার সাইম ভাইয়ের ক্লাসগুলোও শুরু হবে। এরপরে মেহেদি ভাইয়া তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছে। আমরা আশা করি ক্লাসগুলো রেগুলার করতে থাকবা এবং ফ্রেন্ডদেরকে জানাবা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো করা, রেগুলার ক্লাসগুলো করে প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করা। আর কোনো প্রবলেম থাকলে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের সাথে যোগাযোগ করবা। আর এর মধ্যে তোমাদের কলেজ ভর্তি, সবাই কলেজের জন্য আবেদন করবা। সবার পছন্দের কলেজ আসুক, এটাই সবার জন্য দোয়া থাকলো।
আর পছন্দের কলেজ তোমাদের পছন্দ অনুযায়ী যদি কলেজ নাও আসে সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। কলেজ তোমাকে তোমাকে পরিচিত করবে না। তুমি যদি ভালো করো তাহলে তোমার নাম দিয়ে তুমি তোমার কলেজকে পরিচিতি করতে পারবা। মানে সবাই কলেজের নাম দিয়ে পরিচিত হবে, আমি এই কলেজে পড়ি ওই কলেজে পড়ি। তুমি যেই কলেজে পাও না কেন ওই কলেজ থেকে যদি ভালো করতে পারো তোমার নামে তোমার কলেজকে চিনবে। সো কলেজ এটা পরের বিষয়, অনেক কলেজ আসুক সমস্যা নাই, এর মধ্যে তোমরা ক্লাসগুলো করতে থাকো। বা আমার তো নাম্বার কম, আমি এই কলেজ পাবো কি না, এই সে হাবি যাবে, এই টেনশনগুলো না করে এখন আপাতত পড়াশোনায় কনসেন্ট্রেট করো। যে কোনো কলেজ থেকেই ইনশাল্লাহ ভালো করা সম্ভব। আর কলেজ আবেদন করার ক্ষেত্রে তোমাদের যদি কোনো হেল্প লাগে, অপশনাল কী দিবা বা আমি কোন কোন কলেজ সিলেক্ট করব বা 5টা দিব নাকি 10টা দিব, আমি কি করতে পারি, যে কোনো প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা নিজেরা এত বেশি জানি এমন না, কিন্তু আমরা যেইটুকু জানি আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।